চিকিৎসা একটি মানবিক পেশার নাম। মুনাফা অর্জনের চেয়ে মানব সেবাই সেখানে প্রাধান্য পাওয়া উচিত। হাজার হাজার বছর ধরে চিকিৎসার মানবিক বৈশিষ্ট্যকেই বজায় রাখা হয়েছে, কিন্তু কালের বিবর্তনে চিকিৎসা ক্ষেত্রে বাণিজ্য প্রাধান্য পাওয়ায় এর মানবিক উপাদানগুলো নিষ্প্রভ হয়ে পড়েছে। আমাদের দেশের সংবিধানে চিকিৎসাকে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু স্বাধীনতার 4 দশক পরও নিশ্চিত করা যায়নি নিরাপদ চিকিৎসা। এর কারণ দুটি, একটি ভুলনীতি, অন্যটি দুর্নীতি। ভূমিকার ভ্রমণ এখানেই শেষ। চলুন সবাই মিলে অনুসন্ধানের চরকায় তেল ঢালা যাক। সুখবর দিয়ে শুরু করি। স্বাস্থ্য খাতে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বিশ্বের সবচেয়ে সফল দেশের নাম বাংলাদেশ। এছাড়া নবজাতক ও শিশু মৃত্যু, মাতৃমৃত্যু এবং প্রজনন হার নিয়ন্ত্রণ, এইডস সহ কিছু সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও প্রতিকার এবং গড় আয়ু বাড়া সহ এরকম 10টি সূচকে সন্তোষজনক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। প্রতিবেদনটিতে বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, স্বাস্থ্য খাতে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অভাবনীয় উন্নতি করেছে। 2 জুন যুক্তরাষ্ট্রভিত্তিক চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী ল্যান্সেটের গবেষণায় প্রকাশিত তথ্য অনুযায়ী স্বাস্থ্য সেবার সুযোগ ও মান সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল ও আফগানিস্তানের ওপরে এবং শ্রীলঙ্কা ও মালদ্বীপের নিচে। গবেষণায় যে 195টি দেশের অবস্থান তুলে ধরা হয়েছে, তাতে বাংলাদেশের অবস্থান 133। ভারত, নেপাল ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে 145, 149 ও 154। তালিকায় শ্রীলঙ্কা ও মালদ্বীপের অবস্থান যথাক্রমে 71 ও 72। তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপের দেশ আইসল্যান্ড। এবার কুখবরের পালা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী একটি দেশে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির কমপক্ষে 5% এবং বাজেটের 15% হওয়া বাঞ্ছনীয়। সেখানে বাংলাদেশ গত 2017-18 অর্থ বছরে সংশোধিত বাজেটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের 2 বিভাগে মোট বরাদ্দ ছিল 20,024 কোটি টাকা। সে হিসেবে এটি জাতীয় বাজেটের মাত্র 5.39%। আর 2018-19 অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ বাড়িয়ে রাখা হয় 23,393 কোটি টাকা, কিন্তু বাজেটের আকার বাড়ায় এটি নেমে আসে মোট বরাদ্দের 5.03%। অনুসন্ধানের আরেকটু গভীরে গেলে বাংলাদেশের স্বাস্থ্য খাতের আরেকটি দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। বর্তমানে স্বাস্থ্য খাতে বাংলাদেশের মাথাপিছু বরাদ্দ মাত্র $32, যেখানে ভারতে $61, নেপালে $39, ভিয়েতনামে $111, মালদ্বীপে $720 এবং শ্রীলঙ্কায় প্রায় $1000। স্বাস্থ্য খাতের বাজেটে যেমন অপ্রতুল রয়েছে, তেমনি এর ব্যয় প্রক্রিয়াও খুবই দুর্বল। পরিকল্পনা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাজেট ছাড় প্রক্রিয়া কখনো কখনো বিলম্বিত হওয়ায় অর্থ বছরের শেষ সময়ে তড়িঘড়ি করে অর্থ অপচয়ের প্রবণতা লক্ষ্য করা যায়। তবে এইসব ছাপিয়ে স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে দুর্নীতি ও অনিয়ম। অনিয়ম দুর্নীতির পাশাপাশি সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নজরদারি ও জবাবদিহিতা না থাকায় স্বাস্থ্য খাতে সরকারের সব অর্জন জলে যাবার উপক্রম। এর সপক্ষে প্রমাণ দিতে আপনাদের একটু পেছনে নিয়ে যাব। 2017 সালের বার্ষিক প্রতিবেদনে স্বাস্থ্য বিভাগের ব্যাপক দুর্নীতি তুলে ধরে সেগুলো প্রতিরোধে 7 দফা সুপারিশ করে দুর্নীতি দমন কমিশন, দুদক। প্রতিবেদনে বলা হয়, হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে মোটা অঙ্কের অনিয়ম দুর্নীতির অভিযোগ আসে দুদকে। পাশাপাশি রোগীর ডায়াগনোসিসের 40% কমিশন চিকিৎসকরা নেয় জানিয়ে এসব অনিয়ম দুর্নীতি বন্ধে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা চাওয়া হয়। আর স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ে দুর্নীতির চিত্র নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি 2014 সালে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। তাতে সরকারি হাসপাতালের চিকিৎসা সেবার চিত্র তুলে ধরার পাশাপাশি জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে 10,000 থেকে 10 লাখ টাকা পর্যন্ত উৎকোচ দিতে হয়। পাশাপাশি নির্মাণ ও যন্ত্রপাতি সরবরাহে টেন্ডার বাণিজ্যের মাধ্যমে সরকারি স্বাস্থ্য সেবা খাতে বছরে নিয়ম বহির্ভূত 70 কোটি টাকা লেনদেন হয় বলেও জানায় টিআইবি।
শুধু আর্থিক খাতের অনিয়ম দুর্নীতি নয়, সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা নিয়েও চলছে চরম অরাজকতা। এসব অনিয়ম দুর্নীতির চিত্র দেখাতে শুরুতেই আপনাদের কয়েক বছর পেছনে নিয়ে যাব। 2014 সালে খোঁজের 27তম পর্বে বেসরকারি হাসপাতালের অপচিকিৎসা নিয়ে অনুসন্ধানে উঠে আসা প্রতিবেদনে মন দিন। আপনি কি পঙ্গুর স্টাফ নাকি? জি না। তাহলে আপনি এই রোগীটা কিভাবে ওখান থেকে নিয়ে আসলেন? ওনাদেরকে বলছি, ওনারা বলছে ঠিক আছে দেখায় দেন। খোঁজের নিয়মিত দর্শকদের নিশ্চয় মনে আছে, সে সময় রাজধানীর শ্যামলীর বেশ কয়েকটি হাসপাতালে টিম খোঁজের দলপতি এসইউ সেলিমের উপস্থিতি টের পেয়ে হাসপাতালে রোগীর অপারেশন করা অবস্থায় অপারেশন থিয়েটার থেকে পালিয়ে যায় ভুয়া ডাক্তাররা। সেই দৃশ্যে আবারও চোখ বুলিয়ে নেন। হ্যাঁ, পালাই গেছে, বা যেহেতু এখন সে নাই, এখানে সে বাইরে চলে গেছে। হ্যাঁ, এ তো গেল ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ছোটখাটো হাসপাতালের কথা। এবার বড় বড় হাসপাতালের অনিয়ম দুর্নীতি দেখতে তথ্য উপাত্তে মন দিন। মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ল্যাব পরিচালনা করায় 2018 সালের 5 জুলাই রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টারকে 2 লাখ টাকা জরিমানা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া 2015 সালের 9 ডিসেম্বর র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় অভিজাত হাসপাতাল হিসেবে পরিচিত রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে। 2 ঘন্টা ব্যাপী চালানো অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়ে 6 কর্মচারীকে 2,65,000 টাকা জরিমানা করেন আদালত। এছাড়া ওই কর্মচারীদের 7 মাস থেকে 1 বছর পর্যন্ত কারাদণ্ডও দেওয়া হয়। 2018 সালের 19 ফেব্রুয়ারি রাজধানীর অ্যাপোলো হাসপাতালের ল্যাবে মেয়াদ উত্তীর্ণ রিয়াজেন্ট পাওয়া সহ কয়েকটি অভিযোগে এই হাসপাতালকে 5 লাখ টাকা জরিমানা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। র্যাব, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঔষধ প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ সুনাম ক্ষুণ্ণের অজুহাতে গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহে বাধাও দেয়। একইভাবে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় 2018 সালের 21 মার্চ গুলশানের ইউনাইটেড হাসপাতালকেও 20 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আর 2015 সালের 6 ডিসেম্বর রাজধানীর ল্যাবেড হাসপাতালকে 10 লাখ টাকা জরিমানা গুনতে হয়। অন্যদিকে অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং সার্জিক্যাল সামগ্রী ব্যবহারের দায়ে 2018 সালের 18 জুলাই রাজধানীতে ইসলামী ব্যাংকের 2 হাসপাতালকে জরিমানা করা হয় 7.5 লাখ টাকা। বিভিন্ন সময়ের অভিযানে একই চিত্র দেখা গেছে রাজধানীর নামি দামি খ্যাত অখ্যাত সব হাসপাতালে। স্রষ্টার পরে মানুষ সব থেকে বেশি বিশ্বাস করেন ডাক্তারকে, পরম আস্থায় মেনে নেন তাদের সব পরামর্শ। কিন্তু দিনে দিনে সেই বিশ্বাসের জমিনে চিড় ধরছে। গুরুতর সব অভিযোগ উঠছে চিকিৎসকদের বিরুদ্ধে, দানা বাঁধছে অনাস্থা, অবিশ্বাস আর ক্ষোভের। এমনই কয়েকটি ঘটনা দেখাতে আপনাদেরকে নিয়ে যাব বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে। তবে তার আগে প্রথম বিরতির বাধা টপকাতে হবে। গত 2 দশকে স্বাস্থ্য খাতে লক্ষ্যমাত্রা অর্জনে চীন, ভারত, নেপাল এবং ভিয়েতনামের তুলনায় এগিয়েছে বাংলাদেশ। ভারতের একটি সরকারি সংস্থার জরিপ এমন তথ্য দিয়েছে। পোলিও দূরীকরণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, HIV সংক্রমণ প্রতিরোধের পাশাপাশি শিশু ও মাতৃমৃত্যু হ্রাস, যক্ষ্মা ও হামের মতো রোগে মৃত্যুহার কমেছে এদেশে। এত অর্জনের পরও কিছু অপচিকিৎসা এবং হাসপাতালের অতি মুনাফার কারণে স্বাস্থ্য খাতের প্রতি রোগীদের আস্থা কমেছে। বন্দরনগরী চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতে একের পর এক ভুল চিকিৎসা ও অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ বেশ পুরনো। তবে সাম্প্রতিক সময়ের একটি অভিযোগ আলোচনা সমালোচনার ঝড় বইয়ে দেয় সারা দেশে। তাই টিম খোঁজের এবারে গন্তব্য বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম। চলার সময়টুকু কাজে লাগিয়ে সেই আলোচিত মৃত্যুর অভিযোগ নিয়ে গ্রাফিক্স বন্দি কিছু তথ্য উপাত্ত জানিয়ে রাখি। চট্টগ্রামের সাংবাদিক রুবেল খানের 2.5 বছরের কন্যা রাইফা খানকে ঠান্ডাজনিত গলা ব্যথার কারণে ভর্তি করা হয় নগরীর ম্যাক্স হাসপাতালে। তবে সেখানে হাসপাতালটির কয়েকজন ডাক্তারের ভুল ও অবহেলার কারণে শিশু রাইফার জীবনাবসান ঘটে বলে অভিযোগ করে পরিবার।
এই খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠে সাংবাদিক, সুশীল সমাজ সহ চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করা হয়। পরদিন এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে আটক করা হয় ম্যাক্স হাসপাতালের সেই চিকিৎসককে। এই ঘটনায় চট্টগ্রাম চিকিৎসক ও হাসপাতাল মালিকদের চাপে রাতেই ছেড়ে দেওয়া হয় অভিযুক্ত চিকিৎসককে। এর কয়েকদিন পর ম্যাক্স হাসপাতালে অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পেয়ে ম্যাক্স হাসপাতালকে 10 লাখ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় আশপাশের আরও কয়েকটি হাসপাতালেও অভিযান চালানো হয়। তবে হাসপাতালে অভিযানের খবরে ক্ষুব্ধ হয়ে ওঠে চট্টগ্রাম হাসপাতাল মালিক ও চিকিৎসকরা। এ ঘটনায় গোটা চট্টগ্রামে ধর্মঘট ডেকে বন্ধ করে দেওয়া হয় সব সরকারি বেসরকারি হাসপাতাল ও ফার্মেসি। পরে সরকারের নানা সংস্থার চাপে কয়েক ঘন্টা পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। গ্রাফিক্স বন্দি তথ্য জানাতে জানাতে আমরা পৌঁছে গেলাম চট্টগ্রাম নগরীর নূর আহমেদ সড়কের রাবেয়া রহমান লেইনের শিশু রাইফার বাড়িতে। শিশু রাইফার মৃত্যু নিয়ে কথা হয় তার বাবা সাংবাদিক রুবেল খানের সাথে। বাকিটা শুনুন তার মুখেই। কমপ্লিটলি তারা রং ট্রিটমেন্টটা করছে। কারণ আমি পরবর্তীতে এটা নিয়ে আমি অনেক ডাক্তারের সাথে কথা বলছি, বিশেষজ্ঞদের সাথে কথা বলছি। আমি জানতে পারছি যে রবিসিন নামের যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়েছিল সেটা আমার বাচ্চার বয়সের তুলনায় মানে ওটা ওভারডোজ হয়ে গেছে। ওকে দেওয়ার কথা ছিল যে মানে ওর বাচ্চার বয়স অনুযায়ী ওকে দেওয়ার কথা ছিল যে 0.5 গ্রাম, আর সেটা ওখানে ওরা দিয়েছে যে মানে 1 গ্রাম। ভুল চিকিৎসায় শুধু শিশু রাইফার মৃত্যুর অভিযোগ নয়। টিম খোঁজের সাথে কথা হয় 2012 সালে বেলভিউ হাসপাতালে চিকিৎসকের নিষ্ঠুর অবহেলার শিকার হওয়া আরেক সাংবাদিক আমিনুল মিঠুর মায়ের সাথে। সেই গল্পও শুনুন তার মুখেই। তো ইন্ডিয়ার ডাক্তাররা বলছে ওইটা যখনই ঢুকছে তখনই যদি ওরা ম্যাগনেট দিয়ে বের করতো তাহলে বেরিয়ে যেত। ওরা ম্যাগনেট দিয়ে বের না করে ওরা উল্টা মাংস কেটে ফেলে দিছে। ওর মাংস পায়খানা রাস্তা সব কেটে ফেলে দিছে। আমার যে ক্ষতি হয়েছে, আমার ছেলের যে ক্ষতি হয়েছে, আমার ছেলে তো এই আজকে এটা কালকে এটা কত ক্ষতি হয়ে গেছে না। আমি ওদের শাস্তিও চাচ্ছি, ক্ষতি একটা ডাক্তার যদি শাস্তি হয় তাইলে পুরো জাতি যত ডাক্তার আছে সবাই সচেতন হবে। এসব বিষয় জানতে পরদিন টিম খোঁজ হাজির নগরীর মেহেদীবাগে অবস্থিত অভিযুক্ত ম্যাক্স হাসপাতালে। কথা হয় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ লিয়াকত আলী খানের সাথে। যদি সত্যি সত্যি দেখা যায় ওষুধ এবং ওভারডোজ যদি হয় তো এটা তো লেখাই আছে, ওনার সামনেই তো দিছে। ওটা নিয়ে একটা বিশেষজ্ঞ প্যানেলে বসুক। এটা তো বিএমডিসি, ডিসি হেলথ, স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে তো ওনারা দেখতেছেন ওনারা, এবং লোকাল তো দেখতেছেনই। শুধু ম্যাক্স হাসপাতাল নয়, অতি সম্প্রতি চট্টগ্রামের চাইল্ড কেয়ার নামের বেসরকারি এই হাসপাতালে জীবিত বাচ্চার পরিবর্তে মৃত বাচ্চা দেওয়ার ঘটনায় সমালোচনার ঝড় ওঠে সারা দেশে। এ বিষয়ে জানতে চাইল্ড কেয়ার হাসপাতালে গেলে বিষয়টিকে পুরনো উল্লেখ করে ক্যামেরার সামনে না এসে বিষয়টি নিয়ে প্রতিবেদন না করার অনুরোধ করেন মালিক পক্ষের একজন। পরে চট্টগ্রামের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় রাজধানীর মতো এখানেও ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, যেগুলোর অধিকাংশের বিরুদ্ধেই নানা অভিযোগের কথা শোনা যায়। সবশেষ চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে টিম খোঁজ মুখোমুখি হয় জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর। সংশ্লিষ্ট সবার আন্তরিকতা ও সচেতনতায় স্বাস্থ্য খাতের চিত্র ধীরে ধীরে উন্নতি হলেও এখনও শতভাগ হয়নি বলে স্বীকার করেন তিনি। আমাদের চট্টগ্রামে মোট 350 মতো প্যাথোলজি রয়েছে বেসরকারি, আর ক্লিনিক রয়েছে 150 মতো, মোট 503টা। আমরা চেষ্টা করছি যে আমাদের ভিজিলেন্স টিম কাজ করছে, তদন্ত বেলে কাজ করছি, মোবাইল কোর্ট কাজ করতেছে, আমাদের মেডিকেল অফিসারদের সাথে থাকে। তো চট্টগ্রামের স্বাস্থ্যসেবা বাংলাদেশের স্বাস্থ্যসেবার তো বাইরে না, তার তো অনেক আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। তবে এটা সত্য কথা যে আমরা শতভাগ মানুষের কাঙ্ক্ষিত সেবা এই কেন্দ্রগুলো থেকে দেওয়া এখনো সম্ভব হয়নি। সরকারি স্বাস্থ্যসেবা খাতে বছরে 70 কোটি টাকার অনিয়ম হয় বলে 2014 সালে প্রতিবেদন প্রকাশ করে দুর্নীতি বিরোধী গবেষণা সংস্থা টিআইবি।
আর ডাক্তারদের কমিশন বাণিজ্য সহ দুর্নীতির চিত্র তুলে ধরে 2017 সালের বার্ষিক প্রতিবেদনে 7 দফা সুপারিশ দিয়ে এগুলো বন্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা চায় দুদক। এদিকে স্বাস্থ্য খাতে যন্ত্রপাতি সরবরাহ এবং টেন্ডারের নামে কোটি কোটি টাকার ঘুষ লেনদেনের সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। এরপরও স্বাস্থ্য মন্ত্রণালয় এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় এর সাথে সংশ্লিষ্ট অনেকেই আঙুল ফুলে কলাগাছ বনে গেছেন। দ্বিতীয় বিরতির বিরহ শেষে এমনই কয়েকজনের মুখোশ উন্মোচন করবে টিম খোঁজ। সে পর্যন্ত অপেক্ষা নয়, প্রতীক্ষায় থাকুন। মোহাম্মদ আফজাল হোসেন স্বাস্থ্য অধিদপ্তরের 4র্থ শ্রেণীর এক কর্মকর্তার নাম। তার এবং তার স্ত্রীর নামে রাজধানীর উত্তরাতেই বাড়ি আছে 5টি, আছে অস্ট্রেলিয়ার সিডনিতেও একটি বাড়ি। দেশ এবং বিদেশে বাড়ি মার্কেট মিলে 4র্থ শ্রেণীর এই কর্মকর্তার সম্পদের পরিমাণ 1000 কোটি টাকার কম নয়। স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে এরকম অসংখ্য আফজল রয়েছে। তাদের অনুসন্ধানে টিম খোঁজের সাথে আপনাদেরকেও সঙ্গী হবার আমন্ত্রণ। দুর্নীতি, লুটপাট আর অনিয়ম বিশৃঙ্খলায় আকণ্ঠ ডুবে গেছে দেশের স্বাস্থ্য খাত। তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর পর্যন্ত সর্বত্রই অভিন্ন চিত্র বিদ্যমান। স্বাস্থ্য খাতে সরকারের বিপুল বিনিয়োগ আর সদিচ্ছার পরও অনিয়ম দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত সুফল মিলছে না, বরং দিন দিন স্বাস্থ্য সেক্টর হয়ে উঠছে দুর্নীতি বিশৃঙ্খলার বিশাল শ্বেতহস্তি। অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িতদের জবাবদিহিতা বা দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তনও হয় না। স্বাস্থ্য সেক্টরে বদলি, পদোন্নতি, পোস্টিং থেকে শুরু করে সব ক্ষেত্রে দুর্নীতি, লুটপাট রীতিমতো ওপেন সিক্রেট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইদানিং সবচেয়ে বেশি হরিলুট চলছে কেনাকাটা আর নিয়োগের ক্ষেত্রে। গত 5 বছরে দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি ও ওষুধপত্র কেনার ক্ষেত্রে যে লুটপাট হয়েছে তা চমকে দেওয়ার মতো। 10 থেকে 12,000 টাকা দামের অটোস্কোপ মেশিন 3,70,000 টাকায়, 15,000 টাকার ব্লাড ওয়ার্মার মেশিন 9,32,000 টাকায়, 2,80,00,000 টাকা দামের এমআরআই মেশিন 9,95,50,000 টাকায় কিনেছে হাসপাতালের সংশ্লিষ্ট ক্রয় কমিটি। সরকারি ক্রয় সংক্রান্ত বিধিবিধান অমান্য করে দ্বিগুণ থেকে 50 গুণ বেশি দামে কেনা হয়েছে। অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় জিনিস কেনা হয়েছে বলেও বিভিন্ন সময়ের তদন্ত প্রতিবেদনে দেখা গেছে। তবে এর সাথে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের রথী মহারথীরা থেকে গেছে পর্দার অন্তরালে। তবে অতি সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের তদন্তে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখার হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসেন ও তার স্ত্রীর নামে দেশ বিদেশে থাকা 1000 কোটি টাকার সম্পত্তির খোঁজ মেলায় স্বাস্থ্য খাতের দুর্নীতির কালো বেড়াল বেরিয়ে আসে। দুদকের অভিযোগ থেকে জানা যায়, আফজাল হোসেন 1993 সালে 1200 টাকার স্কেলে চাকরি নেন ফরিদপুর মেডিকেল কলেজের উন্নয়ন প্রকল্পে। পরেই ফরিদপুর মেডিকেল কলেজের ক্যাশিয়ার পদে অধিভুক্ত হন তিনি। ফরিদপুর মেডিকেল কলেজ থেকে প্রেষণে 1 যুগের বেশি সময় স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখায় নিয়োজিত ছিলেন। 2000 সালে প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তর করা হয়। চাকরির এক সময় ফরিদপুর মেডিকেল কলেজ থেকে কুমিল্লা মেডিকেল কলেজে বদলি হয়ে এই ধারাবাহিকতায় প্রেষণে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখায় কর্মরত থাকেন। আর আফজালের স্ত্রী মোসাম্মদ রুবিনা খানম 1999 সালে ডিসেম্বরে কুমিল্লা মেডিকেল কলেজে স্টেনোগ্রাফার পদে চাকরি শুরু করেন। 2009 সালে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেন তিনি। চাকরিতে থাকা অবস্থায় 2005 সালে রহমান ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন এই দম্পতি। পরে স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজনের মদদে রহমান ট্রেড ইন্টারন্যাশনাল দেশের বিভিন্ন মেডিকেল কলেজের যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম কেনার নামে টাকা নিয়ে নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেন। শুধু দুদকের তথ্য নয়, আফজালের বিপুল বিত্ত বৈভবের ছবি সংগ্রহ ও সরেজমিন তথ্যানুসন্ধানে মাঠে নামে টিম খোঁজ। স্পট রাজধানীর উত্তরা 13 নম্বর সেক্টরের 16 নম্বর সড়ক। এই সড়ক ধরে সামনে এগুতেই 16 নম্বর বাড়ি। 5 তলা এই বাড়িটির মালিক আফজাল দম্পতি। আমজাদ হোসেন নামে এক লোকের। আরেকটু এগিয়ে গেলেই 11 নম্বর সড়কের 47 নম্বর বাড়ি। এই বাড়িটির মালিকও আফজাল দম্পতি।
পরের যাত্রা একই সড়কে থাকা আফজাল দম্পতির ৬২ নম্বর বাড়িটির দিকে। আর ১৩ নম্বর সেক্টরে ১১ নম্বর সড়কের ৬৬ নম্বর বাড়িটির মালিকও এই নব্য শিল্পপতি দম্পতি। শুধু তাই নয়, এই সড়কের ৪৯ নম্বর প্লটটির গর্বিত মালিকও আফজাল দম্পতি। ওনার মালিকের সঙ্গে আছে কিনা এটা তো আমার বলা সম্ভব না, আর জানিও না। অনুসন্ধানে জানা যায় মিরপুর পল্লবীর কালশির ডি ব্লকে ৬% জমি মেরুলবাড্ডায় প্লট। মানিকদি এলাকায় জমি কিনে বাড়িও করেছেন আফজাল দম্পতি। আর ঢাকার দক্ষিণখানে আছে ১২% জায়গায় দোতলা বাড়ি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা গুলশান বনানী বাড়িধারায় আফজালের বাবা মা, ভাই বোন ও নিকট আত্মীয়দের নামে ২০টি সহ সারা দেশে তাদের প্রায় শতাধিক প্লট ও বাড়ি রয়েছে। সম্পত্তির পাহাড় গড়েছেন নিজ জেলা ফরিদপুরেও। অভিযোগ আছে দেশের বাইরেও বৃত্তের পাহাড় গড়ে তুলেছেন আফজাল। এর মধ্যে মালয়েশিয়ায় ২ একর জমি, অস্ট্রেলিয়ার সিডনিতে ট্রাভেল এজেন্সি, ব্যবসা, বাড়ি, কানাডায় ক্যাসিনোর মালিকানা, ফার্ম হাউস এবং যুক্তরাষ্ট্রে রয়েছে হোটেল। দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ায় অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাই গত ৮ জানুয়ারি পুলিশের ইমিগ্রেশন শাখায় চিঠি দিয়ে আফজাল দম্পতির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আর ১৪ জানুয়ারি আফজালকে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে দুর্নীতি দূর করতে স্বাস্থ্য খাতের সব জায়গায় শুদ্ধি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। গত ১৬ জানুয়ারি সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আগামী ১০০ দিনের কর্মসূচি ঘোষণাকালে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। নিড বেস ছাড়া কোনো ক্রয় করা হবে না, করতে দেওয়া হবে না। যেখানে যেটা প্রয়োজন সেটাই করা হবে এবং আমি নিজেও এটা দেখে দিই। কেউ যদি অন্যায় করে, অন্যায়ের যে দেশের আইনি যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। ইতিমধ্যে আপনারা জানেন আমরা ১ জনকে সাসপেন্ড করেছি, ১ জনকে আমরা সরিয়ে দিয়েছি। আমরা আস্তে আস্তে এই শুদ্ধি অভিযান সব জায়গায় ইনশাল্লাহ হবে, যাতে ভালো পরিবেশ আপনারা পান। এটা আপনারা দেখতে পাবেন এই অল্প সময়ের মধ্যে। চিকিৎসকরা একটি সমাজের সবথেকে অপরিহার্য অংশ। আমরা সবাই চিকিৎসকের ওপরই নির্ভরশীল, তাই তাদের প্রতি মমত্ববোধ এবং সম্মানের কোনো ঘাটতি নেই। শাস্ত্রমতে রোগের চিকিৎসায় ডাক্তার এবং রোগীর আস্থা অর্জন অপরিহার্য। তাই রোগী এবং ডাক্তারের আস্থা বৃদ্ধি পাক এই আশাবাদ ব্যক্ত করে বরাবরের মতো যেতে যেতে বলি, আমাদের জানান আপনাদের চোখে ধরা পড়া সব অসঙ্গতি। প্রযোজক খোঁজ, বাড়ি ৪৭, সড়ক ১১৬, গুলশান ১, ঢাকা ১২১২। এই ঠিকানায় সতর্ক থাকুন, অনুসন্ধানী চোখ রাখুন সবখানে। শুধু চোখ নয়, মন ও মগজ দিয়ে খুঁজুন ঘটনার পেছনের ঘটনা।